রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগের কোনো দ্বন্দ্ব নেই বললেন প্রধানমন্ত্রী। বিচারপতিদের আবাসিক ভবন উদ্বোধন। লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এই তিনটি অঙ্গের মধ্যে একটা সমঝোতা থাকা এবং একে অপরের সম্পূরক হিসেবেই কাজ করবে। বদলে যাচ্ছে বাংলাদেশের মানচিত্র, সমুদ্র সীমায় জেগে উঠছে অর্ধশতাধিক নতুন দ্বীপ। ঢাকায় সিটিং সার্ভিস বন্ধে কাল থেকে অভিযান, কঠোর অবস্থানে বিআরটিএ ও বাস মালিক সমিতি। এবং এভারেস্ট জয়ের পথে আরেক বাংলাদেশি নারী। ঠান্ডা আর প্রচণ্ড বাতাসের মধ্যেই চলছে মৃদুলার হার না মানা লড়াই। স্বাগত নিউজ 24 সংবাদে, দেখছিলেন সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। বিস্তারিত। আইন, বিচার ও নির্বাহী রাষ্ট্রের এই তিন অঙ্গের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে রাজধানীর কাকরাইলে বিচারপতিদের জন্য নবনির্মিত 20 তলা আবাসিক ভবন উদ্বোধনের সময় তিনি বলেন, কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। বিস্তারিত থাকছে তানজির মেহেদীর প্রতিবেদনে। বিচারপতিদের আবাসন সংকট নিরসনে নির্মাণ করা হলো এই ভবনটি। 174 কোটি টাকা খরচে 20 তলা এই ভবনে থাকছে 76টি ফ্ল্যাট। প্রতিটির আয়তন 3,500 বর্গফুটেরও বেশি। এটি নির্মাণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিচার বিভাগকে আপন করে দেখতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। কখনো কখনো দায়িত্ব পালনকালে বিভিন্ন বিভাগের মধ্যে অপরিহার্যভাবে শীতল সম্পর্কের সৃষ্টি হতে পারে, তবে এ সম্পর্ককে ইতিবাচক দৃষ্টিতে গ্রহণ করলে প্রত্যেক বিভাগের সৃজনশীলতার বিকাশ ঘটবে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নিজের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে আমি বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এ সময় সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ 3 অঙ্গের মধ্যে সমন্বয় প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রী। একে অপরকে অতিক্রম করে না, এখানে ক্ষমতার শক্তি দেখিয়ে না। ক্ষমতা কারো কিন্তু কম নয়। এখন কে কাকে সম্মান করবে, কে কাকে করবে না, কে কার সিদ্ধান্ত নাকচ করবে, কে কার সিদ্ধান্ত মানবে না মানবে, এই দ্বন্দ্বে যদি আমরা যাই তাহলে কিন্তু একটি রাষ্ট্র সুষ্ঠুভাবে চলতে পারে না। সরকার প্রধান বলেন, রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগের কোনো দ্বন্দ্ব নেই। এ নিয়ে কোনো কথা ওঠাও কাম্য নয়। এই ধরনের কথা গেলে এটা জাতির জন্য ভালো হবে না, জনগণের জন্য ভালো না, বা বিচার বিভাগের ইমেজ সেটাও যেমন প্রশ্নবিদ্ধ হবে। কার্যনির্বাহী বিভাগ অথবা লেজিসলেটিভ বা আমাদের এক্সিকিউটিভ, সেখানেও একটা জনগণটা ভুল ধারণা নিয়ে যাবে। যে কোনো বিষয়টা হলেও আমি মনে করি তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। পরে রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য নবনির্মিত বেশ কয়েকটি আবাসিক ভবনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এমপি হোস্টেলের অপব্যবহার নিয়ে সংসদ সদস্যদের উপর ক্ষিপ্ত হন তিনি। এরপর যদি কারো ফ্ল্যাট নষ্ট হয় তো এমপিদের কাছে টাকা কেটে নেব, আমি ছাড়বো না, কিন্তু আমি বলে দিয়েছি। আর যারা নিজেরা থাকবেন ন্যাম ফ্ল্যাটে শুধু সেই এমপিরা থাকবে, আর যারা নিজেরা না থেকে ন্যাম ফ্ল্যাট নিয়ে রেখেছেন তাদের নাম কাটা যাবে। এর আগে দৈনিক বাংলা মোড়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নবনির্মিত 25 তলা বাণিজ্যিক ভবনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তানজির মেহেদী, নিউজ 24, ঢাকা। বদলে যাচ্ছে বাংলাদেশের মানচিত্র। বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমায় জেগে উঠেছে বিশাল আকারের অর্ধশতাধিক নতুন দ্বীপ। বনায়ন প্রক্রিয়া আর অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গভীর সাগর বুকের নতুন এই দ্বীপগুলোকে ঘিরে তৈরি হচ্ছে বাংলাদেশের অগ্রযাত্রার নতুন সোপান। মিজানুর রহমানের ক্যামেরায় 5 পর্বের ধারাবাহিক উপকূলের জনজীবনের নানা দিক তুলে ধরেছেন ফখরুল ইসলাম। আজকের পর্ব নতুন আশার নতুন দ্বীপ। ঝড়, জলোচ্ছ্বাস আর ভাঙনে নদী টেনে নেয় সমতলের পলিমাটি। জোয়ার ভাটার খেলায় সেই পলি জমে
সময়ের পরিক্রমায় সাগর বক্ষে গড়ে ওঠে নতুন দ্বীপ। বঙ্গোপসাগরের এমনই সব নতুন দ্বীপে যেতে হাতিয়ার নলচিরা ঘাট থেকে দক্ষিণ উপকূল পেরিয়ে ভয়াল সাগর পথে এগিয়ে চলা। উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে বেশ কিছু দূর যেতেই দেখা যায় ডুবোচরে আটকে পড়ার ভয়ে সাগরে চলমান জাহাজ রুট বদলায়। স্থানীয় জেলেরা জানায় 10 থেকে 12 বছর ধরে বঙ্গোপসাগরের মোহনায় জেগে উঠেছে অনেক ডুবোচর। ইসলাম চর আছে, তারপরে জাহাজ চর আছে, বড় বড় চর আছে, এটাই বড় আর কি। ঘড়ির কাঁটা পেরিয়ে যায় আরও ঘন্টা দুয়েকের পথ। চোখে পড়ে বিপুল জলরাশির প্রবল আস্ফালনের মাঝে মাথা তুলে দাঁড়ানো এক খণ্ড দ্বীপ। পানির স্তর থেকে স্থান ভেদে 5 থেকে 20 ফুট উঁচু দ্বীপটির নাম গাঙ্গিরার চর। গভীর সমুদ্রে মাছ ধরা জেলেদের কাছে ঝড় জলোচ্ছ্বাসের মুখে কিংবা রাত যাপনে গাঙ্গিরার চর খুবই আপন আশ্রয়। এই চরের কোনো তোয়াতাই নাই, অনেক এরিয়া, হাজার হাজার লক্ষ কানি জমিন পড়ে রয়েছে। অনেক বসতি থাকতে পারবো এবং কি যাতায়াতের লাইনে ধরে না হাতিয়ার তনে যাতায়াতের লাইনটা খুবই ভালো। এর কিছুটা পরেই অথই জলরাশি বেষ্টিত সাগরের বুকে জেগে ওঠা আরেক বিশাল ভূখণ্ড ঠ্যাঙ্গার চর। 15,000 একরের এই দ্বীপ এখন রোহিঙ্গা স্থানান্তরের প্রশ্নে খুবই আলোচিত। নৌবাহিনীও কাজ করছে এই দ্বীপটি নিয়ে। উপকূলে নদী আর সাগরের বুকে জেগে উঠছে এরকম কয়েক ডজন নতুন চর। দেশের মানচিত্রে যোগ হচ্ছে কয়েক হাজার বর্গ কিলোমিটার আয়তনের সমতল ভূমি। নতুন এই বাস্তবতায় জীবনমান বদলে যাওয়ার স্বপ্ন দেখছে উপকূলের মানুষ। দৃঢ় হচ্ছে মধ্য আয়ের অর্থনীতির দেশগুলোর তালিকায় স্থান করে নিতে বাংলাদেশের দৃপ্ত প্রত্যয়। আরও পশ্চিমে নোয়াখালীর মূল ভূখণ্ডের কাছাকাছি নতুন আরেক দ্বীপ জাহাইজ্জার চর, এখন যার নতুন নাম স্বর্ণদ্বীপ। প্রায় 66,000 একরের এই দ্বীপটিতে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে সেনাবাহিনী। চলছে অবকাঠামো নির্মাণ কাজও। স্থানীয়দের সহায়তায় গড়ে তোলা হয়েছে কয়েকটি মহিষের বাথান আর নারিকেল বাগান। দ্বীপভূমি হাতিয়ার খুব কাছাকাছি দেখা মেলে নয়নাভিরাম আরও 10 থেকে 12টি নতুন দ্বীপের, যার মধ্যে রয়েছে কাজিরবাজার চর, বুড়ির চর ও বাংলাবাজার চর। এখনও বসতি গড়ে না উঠলেও এসব দ্বীপ সজীব হয়ে উঠছে নতুন বনায়নে। সবুজের সমারোহে দ্বীপগুলো যেন এক একটি সবুজ শ্যামল বাংলাদেশ। অন্তত 50টার উপরে চর আছে। সরকার যদি এগুলো যদি সংরক্ষণ করে তাহলে হাতিয়া বাংলাদেশের মানচিত্রে একটি ভালো দ্বীপ হিসেবে উন্নয়ন লাভ করবে। জনসংখ্যার চাপে যখন দেশের মূল ভূখণ্ডে কমছে কৃষি জমি, তখন নদী ও সাগরে জেগে উঠছে বিশাল আয়তনের এমনি অনেক ভূখণ্ড, যা খুব দ্রুত বাড়ছে চলতি দশকে। আর এসব ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত হলে জাতীয় অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন এসব দ্বীপ কালের পরিক্রমায় বিশাল থেকে বিশালতর হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এখন দরকার ব্লক ও বাঁধ নির্মাণ করে দ্বীপগুলোর নতুন ভূমি সংরক্ষণ করা। আর তা করা হলে অপার সৌন্দর্য আর অমিত সম্ভাবনা নিয়ে অচিরেই সাগরের বুকে জেগে উঠবে আরেক বাংলাদেশ। ফখরুল ইসলাম, নিউজ 24, হাতিয়া। রাজধানীতে সব ধরনের সিটিং সার্ভিস গণপরিবহন বন্ধে আজ রোববার থেকে অভিযান পরিচালনা করবে বিআরটিএ, বাস মালিক সমিতি ও ডিএমপি। বিকেলে বিআরটিএ, বাস মালিক এবং ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থার সাথে বৈঠক শেষে এই তথ্য জানান বিআরটিএর চেয়ারম্যান। তিনি আরও জানান, রাজধানীর তেজগাঁও থেকে শুরু হওয়া এই অভিযানের নেতৃত্ব দেবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর সিদ্ধান্ত না মানলে বাস মালিকদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। গত 4 এপ্রিল বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির বিশেষ সভায় জানানো হয়, ঢাকা শহরে সিটিং, গেট লক, স্পেশাল সার্ভিস নামে কোনো গণপরিবহন চলবে না। এছাড়া গাড়িতে থাকা ছাদের ওপর ক্যারিয়ার, অ্যাঙ্গেল, অতিরিক্ত সিট 15ই এপ্রিলের মধ্যে খুলে ফেলতে হবে। কিন্তু 15ই এপ্রিল সকাল থেকে রাজধানীর কোথাও এমন ঘোষণা মেনে নেয়নি বাস, মিনিবাস মালিকরা। গেট লকই যাচ্ছে, ওরা ওইভাবে মানে গেট লক ছাড়া যেভাবে যায় আর কি, ওরকম কিন্তু যাচ্ছে না, আজকে যেভাবে চলে সিটিং ওইভাবে। আবার সিদ্ধান্ত মেনে নেওয়ার নাম করে যাত্রীদের কাছ থেকে সিটিং ভাড়া আদায়ও করে অনেকে। যেহেতু লোকাল সেহেতু তো এখান থেকে 10 টাকা ভাড়া হবে। তো আমাকে বললো যে না ঠিক আছে, ও বললো যে লোকাল না,
বাস লোকাল হবে ঠিক আছে, কিন্তু ভাড়া আগের মতোই সিটিং থাকবে। গুলিস্তান থেকে কি কলেজ গেটে 25 টাকা ভাড়া সিটিং, এটা কোন সিস্টেমে নিচ্ছে? অবশেষে করণীয় ঠিক করতে রাজধানীর এলেনবাড়িতে বিআরটিএর প্রধান কার্যালয়ে বৈঠকে বসেন পুলিশ, বিআরটিএ ও বাস মালিক শ্রমিক নেতারা। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হয়, সিটিং সার্ভিস বন্ধে 5টি পরিদর্শন দল, ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। রবিবার থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মন্ত্রীর নেতৃত্বে পরিচালনা করা হবে এই অভিযান। এখন থেকে কোনো সিটিং সার্ভিস থাকবে না। কাল থেকে রাস্তায় সমস্ত বাস নির্ধারিত স্টপেজ অনুসারে এই গাড়ি চলাচল করবে এবং যেখানে যাত্রী ওঠানোর কথা, নামানোর কথা সেখানেই নামাবে। এ সময় যে কোনো মূল্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার কথা জানান খন্দকার এনায়েতুল্লাহ। আইনগত সিদ্ধান্ত আমাদের, এটা রোড পারমিটে যা নির্দেশাবলী দেওয়া আছে সে অনুযায়ী সিদ্ধান্ত, এটা অতিরিক্ত কোনো সিদ্ধান্ত নয়। এমন সিদ্ধান্তে নারী যাত্রীদের চলাচলে অসুবিধা হলে কিছু নতুন সিটিং সার্ভিস বাস নামানো হতে পারে। সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় খন্দকার এনায়েতুল্লাহ। বিষয়টা চিন্তা ভাবনা করবে, আলোচনা করবে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হলে মাদ্রাসার শিক্ষিত জনগণকেও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে বলেছেন জাতীয় দ্বীনী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ বিষয়ক মাদ্রাসার অধ্যক্ষদের ওরিয়েন্টেশন কর্মশালায় তিনি এসব কথা বলেন। আহসান হাবিবের প্রতিবেদন। ইকরা বাংলাদেশের আওতাভুক্ত 300টি মাদ্রাসার অধ্যক্ষদের নিয়ে আয়োজন করা হয় এই কর্মশালা। অ্যাক্সেস টু ইনফরমেশন ও ইকরা বোর্ড যৌথভাবে এর আয়োজন করে। উদ্দেশ্য মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসার ঘটানো। প্রধান অতিথি ফরিদ উদ্দিন মাসুদ বলেন, নিজেদেরকে স্বাবলম্বী করতে হলে মাদ্রাসা পড়ুয়াদেরকেও প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে। যুগের দাবি কি তা বুঝলো না, সমাধানের উপায় কি করে খুঁজবে? সমাধানের উপায় যার কাছে নাই সে অগ্রসর কি করে? তারা যদি স্বনির্ভর হইতে পারে এবং এই হতে পারে, কেন মানুষের কাছে মাদ্রাসা চালানোর জন্য হাত পাতবো কেন? আমি নিজেই তো মাদ্রাসা চালানোর মতন অবস্থা হইতে পারে না আমার। তিনি বলেন, আরবি ভাষায় দক্ষ হয়ে ওঠা মাদ্রাসা জনগোষ্ঠীর জন্য মধ্যপ্রাচ্য সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এই যে নৈতিকতার শক্তি সম্পন্ন এই লোকগুলি যদি এই আর্থিক সেক্টরে কাজ করতে পারেন, তাইলে নিশ্চয়ই আমাদের উন্নয়নের গতি আরও দ্রুততর হবে, আমাদের জাতীয় প্রবৃদ্ধি আরও দ্রুততর হবে। বাংলাদেশে প্রতি বছর 14 লাখ শিক্ষার্থী মাদ্রাসায় প্রবেশ করছে। এই জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসার পরামর্শ দেন বক্তারা। আহসান হাবিব, নিউজ 24, ঢাকা। কওমি মাদ্রাসার স্বীকৃতি ও হেফাজতে ইসলামের সাথে আলোচনার রাজনৈতিক কৌশলের অংশ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, হেফাজত ইসলামের সাথে সরকারের কোনো ধরনের চুক্তি হয়নি। স্টার সানডে উপলক্ষে শনিবার সকালে ধানমন্ডির সভানেত্রীর কার্যালয়ে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে মতবিনিময়ের পর ওবায়দুল কাদের অভিযোগ করেন, বাংলাদেশে বিএনপি হচ্ছে ধর্ম ব্যবসায়ীদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। যেদিন আমরা স্বীকৃতি দিলাম তার ঠিক পরের দিন যে হাটাজারির শফিউদ্দুর সাহেব, আল্লামা শফিউদ্দুর সাহেব, তিনি বগুড়াতে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠিন বক্তব্য দিয়েছেন। তো এটা কি আমাদের রাজনৈতিক কৌশলের যদি বিষয়, এখানে কি আমরা ভুল করেছি? হেফাজতের সাথে আমাদের কোনো অ্যালায়েন্স হয় না, হেফাজতের সাথে আমাদের কোনো চুক্তিও। হিমালয় জয়ের পথে আরেক বাংলাদেশি নারী। শিগগিরই এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়াতে যাচ্ছেন মৃদুলা। শনিবার বাংলাদেশ সময় 11টায় হিমালয়ের বহুকাঙ্ক্ষিত বেস ক্যাম্পে পৌঁছন তিনি। ভূমি থেকে প্রায় 5364 মিটার অর্থাৎ 17,598 ফুট উপরে অবস্থান করছেন বাংলাদেশের এই তরুণী। এর আগে শুক্রবার 5180 মিটার উঁচু বরফ ঢাকা গোরাকশিপে পৌঁছন মৃদুলা। শুক্রবার থেকে ভীষণ ঠান্ডা ও তীব্র বাতাসের সঙ্গে লড়াই চলছে তার। তবে সবকিছুকে ছাপিয়ে হিমালয় জয়ের পথে রয়েছেন মৃদুলা। এর আগে নারী হিসেবে নিশাদ মজুমদার এবং ওয়াসফিয়া নাজরিন এভারেস্ট জয় করেন।
নিউজ 24 সংবাদে এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরে এসে যা থাকছে। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরুর শঙ্কায় চীন, সব পক্ষকে সংযমী হওয়ার আহ্বান রাশিয়া। আবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। সিরাজগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন আর আহত 1 জন। শনিবার রাত 8টার দিকে আঞ্চলিক সড়কের শিয়ালকোলের শিলন্দায় এই দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সিএনজি চালিত অটোরিকশাটি সিরাজগঞ্জ থেকে নলকার দিকে যাওয়ার পথে শিয়ালকোলের শিলন্দায় উল্টো দিক থেকে আসা আরেকটি যানবাহনের সাথে সংঘর্ষের মধ্যে পড়ে। এতে সেখানেই নিহত হয় 2 জন। গুরুতর অবস্থায় 2 জনকেই হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও 1 জন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। পাহাড়ে পাহাড়ে চলছে বৈশাখী উৎসব। নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবে অংশ নেন পাহাড়ি সম্প্রদায়ের হাজারো মানুষ। বান্দরবানের রাজার মাঠে অনুষ্ঠিত হয় বৈশাখীর সবচেয়ে আকর্ষণীয় আয়োজন পানি খেলা উৎসব। বান্দরবান থেকে কামাল হোসেনের ক্যামেরায় শেখ জায়েদের প্রতিবেদন, জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। পাহাড়ি অঞ্চলের 11টি সম্প্রদায়ের শত শত মানুষের অংশগ্রহণে দুপুরে শুরু হয় পানি বর্ষণ উৎসব। বৌদ্ধ ধর্মমতে এই পানি বর্ষণের মধ্য দিয়ে পুরনো বছরের সব দুঃখ গ্লানি ধুয়ে মুছে যায়। নানা রঙের নানা বর্ণের পোশাক পরে বর্ণিল সাজে উৎসবে অংশ নেয় নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই দিনটাই পবিত্র দিন, যেহেতু সবাই মজা করি আমরা একসাথে। ভালো লাগছে, নতুন অভিজ্ঞতা। এই প্রথম আমরা দেখলাম পানি খেলা। পানি বর্ষণের পাশাপাশি আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনাও। এর আগে এই উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। প্রতি বছর আমরা করে থাকি মারমার সম্প্রদায় বা উৎসব মারমাদের হলেও এই আনন্দের ভাগিদার কিন্তু সবাই দেখবে একটু পরে খুব এটা মহামিলন। সাম্প্রদায়িক যে সম্প্রীতি আমাদের বাংলাদেশে, সেটি আমার কাছে এটা অনেক বড় মনে হয়েছে। এখানে অনেক জাতি ভেদাভেদা আছে, কিন্তু তারপরেও সবাই মিলে একসঙ্গে এই অনুষ্ঠানটি তারা করছেন। বান্দরবান সহ পার্বত্য জেলাগুলোতে এই উৎসব চলবে আরও কয়েকদিন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন দুর্বলতায় বাড়ছে ব্যাংক অনিয়ম, এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর গবেষণায়। বিষয়টিকে স্বীকার করে বাংলাদেশ ব্যাংক বলছে জনবল সংকটের কথা। তবে বিশেষজ্ঞরা বলছেন, অজুহাত থেকে বের হয়ে বাংলাদেশ ব্যাংকে অনিয়ম ঠেকাতে আরও বেশি কঠোর হতে হবে। বিস্তারিত সুলতান আহমেদের রিপোর্টে। সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ব্যাংকের। গেল বছর রিজার্ভ চুরি, গভর্নরের পদত্যাগ, 2 ডেপুটি গভর্নরকে সরিয়ে দেওয়া, এমন ঘটনায় বছর জুড়ে আলোচনা সমালোচনায় ছিল কেন্দ্রীয় ব্যাংকের নাম। এরও আগে হলমার্ক, বিসমিল্লা গ্রুপের মতো বড় ঋণ জালিয়াতির পাশাপাশি ছিল বেসিক ব্যাংক, সোনালী ব্যাংকের অনিয়ম ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের ব্যর্থতাও। সবশেষ আগুন লাগার ঘটনাও ভাবিয়েছে নীতি নির্ধারকদের। BIBM এর এক গবেষণায় উঠে এলো বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন দুর্বলতার কথা। এতে বলা হয়েছে, ব্যাংকিং অনিয়ম ঠেকাতে পারছে না বাংলাদেশ ব্যাংকের এই অবস্থান। বাংলাদেশ ব্যাংকের দুর্বলতার কারণ আমরা যদি বলি, আমি আবারও মেন জিনিস যেটা আবার চলে আসছে, হিউম্যান রিসোর্স, যেটা বলা হয় সুপারভাইজারি রিসোর্স। সুপারভাইজারি রিসোর্সের কিছু ডিসএবিলিটি আছে, মানে ইনঅ্যাডিকুয়েসি আছে, এটি বাড়াতে হবে। ব্যাংকের সংখ্যা বাড়ছে, নতুন নতুন নিয়মে জাল জালিয়াতি হচ্ছে, সুতরাং তাদের ওখানে ডেডিকেটেড, অনেস্ট এবং ওয়েল ট্রেন্ড ওয়ার্কফোর্স ডিবিআইতে, ব্যাংকিং ইন্সপেকশন ডিপার্টমেন্টে থাকতে হবে। বিষয়টিকে অস্বীকার করছে না কেন্দ্রীয় ব্যাংকও। শীর্ষ কর্মকর্তারা বলছেন, লোকবল সংকট এর জন্য অনেকাংশে দায়ী। বদনাম যেটা হচ্ছে সেগুলো দূর করার জন্য আমরা খুবই চেষ্টা করছি।
এবং সুপারভিশনের মাধ্যমে এটা করছি। ইন্টারনাল কন্ট্রোল যে সব ব্যাংকের সেগুলো যাতে আরও জোরদার করে এবং কোনো অনিয়ম হলে তাদের কাছেই যেন আগে ধরা পড়ে, এইটা করার জন্য কিন্তু আমরা খুবই সচেষ্ট রয়েছি। লোকবল আমরা চেষ্টা করছি বাড়াতে। তবে এসব অজুহাত মানতে নারাজ বিশেষজ্ঞরা। তারা বলছেন, লোকবল যা আছে তাদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি রাজনৈতিক চাপের ঊর্ধ্বে থেকে কঠোরভাবে ব্যাংকগুলোকে নজরদারির পরামর্শও তাদের। পরিচালনা পর্ষদে যারা আছে তারাও যে রাজনৈতিক প্রভাব যদি ইস্যু করে তবে এটা ডিফিকাল্ট। এই জন্য সবসময় বড় হচ্ছে যে ব্যাংকের মতো আর্থিক খাতের মতো একটা প্রফেশনাল পেশাদারিত্ব যেখানে দরকার, সততা দরকার, সদিচ্ছা দরকার, সেখানে কোনো রাজনৈতিক প্রভাব মুক্ত এখানে রাখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ব্যাংক শক্ত হলে অনেকাংশেই কমে আসবে সরকারি বেসরকারি ব্যাংকের অনিয়ম। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবার নিউজ 24 আন্তর্জাতিক প্রসঙ্গ। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর আশঙ্কা করছে চীন। এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আগ্রাসনের জবাব এত কঠোর হবে যাতে কোনো আক্রমণকারী বাঁচতে পারবে না, এমন হুঙ্কার দিয়েছে উত্তর কোরিয়া। অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে সব পক্ষকে সংযমী হওয়ার আহ্বান রাশিয়ার। আসমাতুলের প্রতিবেদনে বিস্তারিত। কোরীয় উপদ্বীপকে কেন্দ্র করে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার রূপ নিয়েছে চরম দ্বন্দ্বে, যার প্রমাণ মিলছে ওয়াশিংটন ও পিয়ংইয়ং এর গেল কয়েকদিনের পাল্টাপাল্টি হুমকি ও পারমাণবিক অস্ত্র প্রস্তুতির মধ্য দিয়ে। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশাকারী চীনেরও আশঙ্কা যে কোনো সময় যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা বাড়ানো এবং জবাবে কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের মার্কিন বিমান বাহিনীর রণতরী মোতায়েন আর পাল্টাপাল্টি হুঁশিয়ারির প্রেক্ষিতেই এই আশঙ্কার কথা জানায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। যদি এই দুদেশের মধ্যে যুদ্ধ বাধে তবে কোনো পক্ষই জয়ী হবে না, বরং যারা এই সংঘর্ষকে উস্কে দিচ্ছে তাদেরই চড়া মূল্য দিতে হবে। সম্প্রতি উত্তর কোরিয়ার ষষ্ঠ পারমাণবিক পরীক্ষার সম্ভাবনাকে কেন্দ্র করেই দেশটির প্রতি চরম নাখোশ যুক্তরাষ্ট্র। আর গেল সপ্তাহে কোরীয় উপদ্বীপে মার্কিন নৌবাহিনীর স্ট্রাইক দল মোতায়েনে ওয়াশিংটনের উপর ক্ষুব্ধ উত্তর কোরিয়া। এসব ঘটনায় মূলত পরস্পরের প্রতি আক্রমণাত্মক করে তুলেছে ওয়াশিংটন ও পিয়ংইয়ংকে। আর মার্কিনীদের আগ্রাসী আক্রমণের সমুচিত জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয় উত্তর কোরিয়া। মার্কিনীদের আগ্রাসী আক্রমণের জবাব এমনভাবে দেয়া হবে যে যেন কোনো আক্রমণকারী প্রাণে বাঁচতে পারবে না। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই হুঁশিয়ারি দেয় পিয়ংইয়ং। এদিকে দুই দেশের চলমান এই উত্তেজনায় সংশ্লিষ্ট সব পক্ষকেই সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই আহ্বান জানায়। আসমাতুলি, নিউজ 24। প্রবাসের খবর। মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে জেদ্দা কনসুলেটে শুরু হয় বৈশাখ বরণের অনুষ্ঠান। কনসাল KM সালাউদ্দিনের পরিচালনায় কনসাল জেনারেলের বক্তব্যের পর জেদ্দা শিল্পীদের পরিবেশনায় হয় সাংস্কৃতিক পর্ব। উৎসবে ইংলিশ স্কুল এবং বাংলা স্কুলের ছাত্র, শিক্ষক, অভিভাবকরা সপরিবারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় মেলার। স্টলগুলোতে রাখা হয় হরেক রকম পিঠাপুলি, কাঁচা আমের ভর্তা, খিচুড়ি সহ দেশি খাবার। বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রবাসী বাংলাদেশিরাও মেতেছিল নানা আয়োজনে। সৌদি আরবের মরুভূমির বুকেও প্রবাসীরা পহেলা বৈশাখের আনন্দ মেলায় অংশ নিয়েছে। শ্যাডো আয়োজিত বাংলা নববর্ষ উদযাপনে মিডিয়া পার্টনার ছিল 24 ঘন্টার সংবাদ ভিত্তিক জনপ্রিয় টেলিভিশন চ্যানেল নিউজ 24। সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আল আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। শুক্রবার সন্ধ্যা হতেই মেলা প্রাঙ্গণে সহস্র বাঙালির মিলন মেলা পরিণত হয় প্রবাসের এক টুকরো বাংলাদেশ। বাঙালিরা নিজেদের সংস্কৃতি আর ঐতিহ্য তুলে আনে মরুভূমির বুকেও। মেলায় স্টলগুলোতে পান্তা ইলিশ থেকে শুরু করে হরেক রকম দেশি খাবারের পসরা বসেছিল। দেশীয় গান, নাচে মুখরিত আয়োজন বাংলাদেশে থাকার আমেজ দিয়েছিল রিয়াদে বসবাসরত ও আশেপাশের শহর থেকে আসা প্রবাসীদের। সুন্দর একটা আয়োজন,
এই আয়োজনের মাধ্যমে আমরা সবাই পরস্পরের সাথে একে অন্যের সাথে মিলিত হতে পারি। রিয়াদে এবং মরুর বুকে পুরো বাঙালি কমিউনিটিদের নিয়ে এবং পুরো বাংলা সংস্কৃতিকে যেন আমরা তুলে ধরতে পারি। সৌদি আরবে এত ভালো একটা আয়োজন হবে, বৈশাখী মেলা হবে, তো দেখলাম যে সৌদি আরবে একদম বৈশাখী মেলা হচ্ছে, চিন্তাও করতে পারিনি যে বৈশাখী মেলা হবে। মেলায় উপস্থিত ছিলেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান নজরুল ইসলাম। রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বৈশাখী মেলার আয়োজন করে রিয়াদের ইভেন্ট অর্গানাইজার প্রতিষ্ঠান শ্যাডো। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। শেষ করব নিউজ 24 সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো একবার। রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগের কোনো দ্বন্দ্ব নেই বললেন প্রধানমন্ত্রী। বিচারপতিদের আবাসিক ভবন উদ্বোধন। জুডিশিয়ারি, অ্যাডভোকেসি, এই তিনটি অঙ্গের মধ্যে একটা সমঝোতা থাকা এবং একে অপরের সম্পূরক হিসেবেই কাজ করবে। বদলে যাচ্ছে বাংলাদেশের স্থল মানচিত্র, সমুদ্র সীমায় জেগে উঠছে অর্ধশতাধিক নতুন দ্বীপ। ঢাকায় সিটিং সার্ভিস বন্ধে কাল থেকে অভিযান, কঠোর অবস্থানে বিআরটিএ ও বাস মালিক সমিতি। এবং এভারেস্ট জয়ের পথে আরেক বাংলাদেশি নারী, ঠান্ডা আর প্রচণ্ড বাতাসের মধ্যেই চলছে হার না মানার লড়াই। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।